সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই বাড়িতে অবস্থান করছো, ভালো আছো। দোয়া করি আল্লাহর নিকট সকলেই ভালো থাকো। কোভিড-19 এই সময়ে আমরা আসলে পড়াশোনা থেকে অনেকটাই ছিটকে পড়েছি, আর সেখান থেকে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা অনলাইনে ক্লাস করতেছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে, তাহলে আশা করি অনেকটাই ক্ষতি পুষিয়ে নিতে পারবে। আজকে আমি যে বিষয়ে ক্লাস নিব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স বিষয়ের উপরে, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের উপরে। আসলে এই বিষয়টা যেহেতু গাণিতিক, সেহেতু একটু তো কঠিন অবশ্যই, যার কারণে তোমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, এবং বেশি বেশি করে যদি অঙ্কগুলো যদি বারবার করা যায় তাহলে আশা করা যায় যে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এখন বিষয় হচ্ছে যে আমরা আজকে যেটা বিষয়ে ক্লাসটা নিব সেটা হচ্ছে ফিনান্স ব্যাংকিং বইয়ের তৃতীয় অধ্যায় থেকে আমরা আজকে ক্লাসটা নিব। তোমাদের তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থের সময় মূল্য। আমি প্রথমে একটু বুঝিয়ে নিচ্ছি আসলে অর্থের সময় মূল্য বিষয়টা কি। অর্থের সময় মূল্যটা হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তনটা হবে, অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে অর্থের সময় মূল্য। সেটা কিভাবে? যেমন আজকের 100 টাকা 1 বছর পর 100 টাকা হবে না, অর্থাৎ সেটা বেড়ে যাবে। কারণ হচ্ছে আমরা যখন ব্যাংকে যখন কোনো টাকা পয়সা যখন জমা রাখি তখন দেখা যাবে কি যে 100 টাকা জমা রাখলে সেটা 5 বছর পরে হোক বা 1 বছর পরে হোক সেটা আর কি 100 টাকায় থাকবে না, অর্থাৎ বেড়ে গিয়ে সেটা বৃদ্ধি পাবে, অর্থাৎ বাড়বে। যেটা বাড়বে সেটাই হচ্ছে, অর্থাৎ সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন হবে সেটাই হচ্ছে আমাদের অর্থের সময় মূল্য। আর এই অর্থের সময় মূল্য চ্যাপ্টারের মধ্যে অনেক অঙ্ক রয়েছে। আমরা সেই অঙ্ক থেকে আজকে আমরা একটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে, আমি উদ্দীপকটা একটু আগেই লিখে নিয়েছি। জনাব রহমান 2 লক্ষ টাকা 10 বছরের জন্য জমা রাখতে চান। ক ব্যাংক তাকে 12% সুদ দিবে বলেছে। অন্যদিকে খ ব্যাংক তাকে বলেছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। অর্থাৎ দুইটা ব্যাংকের এখানে হিসাব রয়েছে। আমি 2 লক্ষ টাকা কোথায় রাখবো? ব্যাংকে রাখবো। 2 লক্ষ টাকা ব্যাংকে জমা দিলে 10 বছর পর আমাকে তারা কত টাকা দিবে সেটা ক ব্যাংকে বলেছে 12% হারে সুদ দেবে, খ ব্যাংকেও কিন্তু 12% হারেই সুদ দেবে। সময়, সুদের হার সব কিছুই একই থাকবে, শুধু পার্থক্য হবে খতে গিয়ে তারা বলেছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। খেয়াল করতে হবে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে। তাহলে কোন ব্যাংক, প্রশ্নটা হচ্ছে যে কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক। অর্থাৎ এখানে দুইটা ব্যাংক আছে, একটা ক ব্যাংক একটা খ ব্যাংক। আমরা ক ব্যাংকে টাকা রাখলে কি বেশি হবে নাকি খ ব্যাংকে টাকা রাখলে বেশি হবে সেটাই আমাদের জানার বিষয়। আসলে আমরা এটা এখন সমাধানের মাধ্যমে করতে হবে। যেটা সমাধান করার জন্য যেগুলো লাগবে, অবশ্যই সূত্র প্রয়োগ লাগবে, আর একটা আমাদের একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া আমরা এটা সমাধান করা সম্ভব হবে না। তাহলে আসি আমরা অঙ্কে। প্রশ্নটা আমি মুছে দিচ্ছি। কোন ব্যাংকে টাকা রাখা লাভজনক? একটু সহজভাবে চিন্তা করতে হবে, খুব কঠিনভাবে চিন্তা করা যাবে না, তাহলে হয়তো আরও কঠিন হয়ে যাবে। আমরা একটু সহজ চিন্তা করি যে 2 লক্ষ টাকা যদি বর্তমানে রাখি ব্যাংকে, আমরা ভবিষ্যতে কত টাকা 10 বছর পরে, আমরা 10 বছর পরে অবভিয়াসলি সেটা ভবিষ্যৎকাল, তাহলে 10 বছর পরে আমরা সেটা কত টাকা পাবো, এটাই ছিল আমাদের প্রশ্নটা। তাহলে আমাদের এখানে এফভিটা বের করতে হবে, অর্থাৎ ফিউচার ভ্যালু। তাহলে আমরা জানি ফিউচার ভ্যালু, তাহলে প্রথম কার্ডটা বের করব ক এর ক্ষেত্রে। তাহলে আমি একটু লিখে নিই, ক ব্যাংক এর ক্ষেত্রে, ক ব্যাংকের ক্ষেত্রে। আচ্ছা, ক ব্যাংকের ক্ষেত্রে কি হবে? ক ব্যাংকের ক্ষেত্রে হবে, লিখবো আমরা এফ বি সমান, সূত্রটা আমরা জানি, না জানলে আবার সূত্রটা মুখস্থ করে নিই, পিবি ইন্টু 1 যোগ আই হোল টু দি পাওয়ার এন। এখানে তোমরা আগেই জানো পিবি কি, পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা কত টাকা? 2 লক্ষ টাকা।
এক হচ্ছে কি সূত্রের এক, আই হচ্ছে কি ইন্টারেস্ট অফ রেট, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট, একই কথা, যাই হোক এটা হচ্ছে সুদের হার। আর এন হচ্ছে কি নাম্বার অফ ইয়ার, অর্থাৎ বছরের সংখ্যা। তাহলে আশা করি আমি আর ডানে লিখলাম না, এখন সবগুলো আমরা বসাতে পারবো। তাহলে পিবির মানটা কত? পিবি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু কত টাকা আছে? 2 লক্ষ টাকা, তাই আমি লিখলাম 2 লক্ষ টাকা। এক, তারপরে কি লিখবো? এক যোগ আই হচ্ছে কি সুদের হার। একটু তোমাদের সহজের জন্য লিখে নিচ্ছি, পিবি সমান 2 লক্ষ। আচ্ছা, তারপরে হচ্ছে আই হচ্ছে সুদের হার, রেট অফ ইন্টারেস্ট বা ইন্টারেস্ট অফ রেট, একই কথা। আই হচ্ছে সুদের হার, সুদের হারটা হচ্ছে কত পার্সেন্ট? 12%। আমরা 12 এখানে লিখতে পারবো না, 12কে আমরা 100 দ্বারা ভাগ করব। 12কে আমরা 12% সমান 12 ডিভাইডেড 100 সমান, আমরা যদি এটা ভাগ দিয়ে নিয়ে আসি তাহলে আমাদের হবে 0.12। 0.12 তোমরা ক্যালকুলেটর করে নিলেই পারবে, এটা হবে। তাহলে আমাদের সুদের হারটা হবে কত? 0.12। আমরা লিখলাম 0.12। তারপরে হচ্ছে এন এর মান হচ্ছে কি? এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, কত বছরের জন্য বলেছিল? উদ্দীপকে দেয়া আছে আমাদের 10 বছরের জন্য। তাহলে আমরা এখানে লিখব কত বছর? 10 বছর। এবার আমরা অঙ্কটা করব, কিভাবে করব দেখো। সমান, এটা যা আছে ফিগারটা আমরা তাই লিখব, 2 লক্ষ। এক যোগ 0.12, এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 1.12। 1.12 তোমরা ক্যালকুলেটর ইউজ করলো একই রকম রেজাল্ট আসবে, দেখবে। তারপর তার পাওয়ার হচ্ছে কত? 10, লিখলাম 10 সমান সমান। এখানে আমি আবার 2 লক্ষ টাকা লিখে নিলাম, 2 লক্ষ লিখে নিলাম। তারপরে এটার মানটা বের করতে হবে। এটার মানটা বের করতে হলে আমাকে আমার ক্যালকুলেটরে একটু যেতে হবে। আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে গিয়ে অন করব, অন করে লিখব 1.12। তারপরে আমরা এখানে একটা পাওয়ার চিহ্ন আছে, আমরা পাওয়ার দেব, তারপরে লিখব 10 সমান 3.1058484208। অনেকগুলোই আসে দশমিকের পরে, আমরা দশমিকের পরে 4টা ঘর নিব। তাহলে গুণন দিয়ে দিলাম, গুণন 3.1058। কিন্তু ক্যালকুলেটরের মধ্যে পুরাটাই থাকবে, ক্যালকুলেটরের মধ্যে যে মানটা আসছে মান পুরাটাই আমরা রেখে দেব। রেখে দিয়ে কিন্তু এখানে লেখার সময় আমরা 4টা লিখব, বা তারও যদি কেউ কম লিখতে পারো, তবে আমি 4টা লিখছি। কিন্তু পুরাটা মান আমাদের ক্যালকুলেটরে থেকে যাবে। তারপরে আমরা 2 লক্ষের সাথে গুণ করব, ইন্টু 2 লক্ষ। তাহলে আমাদের আসতেছে 6,21,169 সমান সমান 6,21,169। দশমিকের পরে আছে 6,4,1,7। এগুলো আর না লিখলেও কোনো সমস্যা হবে না, তোমরা এখানে প্রায় লিখে দিবা, তাহলেই হয়ে যাবে। এটা একটা। আশা করি ক ব্যাংকের ক্ষেত্রে আমরা যেটা লিখেছি সেটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমি আরেকবার বলবো পরে, এটা আমি একটু মুছে দিচ্ছি। আমরা এখন খ ব্যাংকের ক্ষেত্রে আসব। খ ব্যাংক এর ক্ষেত্রে, খ ব্যাংকের ক্ষেত্রে আমাদের কি আসে আমরা দেখি। খ ব্যাংকের ক্ষেত্রে শুধু পার্থক্য শুধু এখানে রয়েছে যে তারা এখানে বলেছে যে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারে সুদ। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি হারের সুদ, এটার জন্য সূত্রটা একটু ভিন্ন হবে, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা এফবি এখানেও লিখবো এফবি, তাহলে এফবি সমান সমান লিখব পিবি ইন্টু 1 যোগ আই। এখানে আই ডিভাইডেড, ওই চক্রবৃদ্ধির কারণে আই ডিভাইডেড এম হবে, এম হবে, আর উপরে হবে এন ইন্টু এম। একটু খেয়াল রাখতে হবে, এম কি? এম হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরে সুদ প্রয়োগের সংখ্যা। আচ্ছা, যাই হোক, বছরে সুদ প্রয়োগ, কতবার বছরে সুদ প্রদান করবে সেটাই, সেই জন্য এটা হচ্ছে চক্রবৃদ্ধি। আরেকটা জিনিস খেয়াল রাখবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা জিনিস মনে রাখবে যে আয়ের নিচে
যখনই এম হবে সেই এমটা আবার এনের সাথে গুণ হয়ে যাবে। আয়ের নিচে যখনই চক্রবৃদ্ধি থাকবে, যে কোনো অঙ্কে যখনই চক্রবৃদ্ধি থাকবে তখনই আয়ের নিচে এম হবে, আর আয়ের নিচে যতবার এম হবে সেটা আবার এনের সাথে যায় এমটা গিয়ে গুণ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। তাহলে আমরা লিখে ফেলি পিবি সমান কত, আমি একটু পিছন থেকে লিখি। পিবি সমানটা হচ্ছে 2 লক্ষ। 1 যোগ আই, আই আমরা আগেই দেখিয়েছিলাম, আই হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার। সুদের হার এখানে কত ছিল? 12%। 12% লিখা যাবে, 12 লিখা যাবে না, 100 দিয়ে 12কে গুণ দিলে হয় কত? 0.12 এম। আচ্ছা, এমটা এখন আমরা কিভাবে পাবো? দেখো তোমরা, এখানে বলেছে অর্ধবার্ষিক, অর্থাৎ অর্ধবার্ষিক, বছরে দুইবার চক্রবৃদ্ধি সুদ দিবে, অর্থাৎ বছরে কয়বার দিবে? 2বার দিবে। 2বার দিলে আমরা এখানে 2 লিখব, লিখলাম 2, তারপরে ব্রেকেট দিয়ে নিলাম এন, এনের মানটা দেয়া আছে, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ 10 বছর। 10 বছর হলে তাহলে আমরা লিখবো এখানে 10 গুণন এম এর মান কত? 2, আমরা লিখে দেবো 2 পাওয়ারে। ঠিক আছে, তাহলে পিবি হচ্ছে 2 লক্ষ টাকা। পিবি দেয়া আছে যে প্রেজেন্ট ভ্যালুটা পিবি, আর 1 সূত্রের 1 যোগ আই হচ্ছে সুদের হার, আই হচ্ছে সুদের হার। আমি আবারও বলতেছি, সুদের হার এখানে 12% দেওয়া আছে, আমরা 12% লিখা যাবে না এইভাবে, আমরা লিখতে হবে 12কে 100 দ্বারা ভাগ। তো 12কে 100 দ্বারা ভাগ দিলে আমাদের আসে 0.12 ডিভাইডেড এম, এম এর মান হচ্ছে 2। অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক যদি বলে তাহলে হবে 2, যদি বার্ষিক বলতো তাহলে হতো 1, যদি বলে যে ত্রৈমাসিক তাহলে ত্রৈমাসিক হলে হবে 4 বার, ত্রৈমাসিক হলে হবে 4 বার। যদি বলে মাসিক তাহলে মাসিক হলে হবে এখানে 12 বার, মাসিক হলে এখানে হবে 12 বার এভাবে। যদি বলে পাক্ষিক, পাক্ষিক হলে হবে এই জায়গায় 24, পাক্ষিক হলে হবে 24। যদি বলে সাপ্তাহিক তাহলে হবে 52। এই জিনিসগুলো একটু তোমাদের মাথায় রাখতে হবে। যাই হোক, এখন আমরা অঙ্কটা সলিউশন করব। এখানে যা আছে তাই লিখব, 2 লক্ষ 1 যোগ 0.12কে 2 দ্বারা ভাগ করব। শূন্য 0.12কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ইজি 0.06 আসে আমাদের। তো আমরা লিখলাম 0.06। আচ্ছা, 0.06 লিখলাম, লিখে এটা 10 দুগুণে কত? 20, পাওয়ারে লিখে দিলাম 20 সমান সমান, এখানে আছে কত? 2 লক্ষ, আবার লিখে নিলাম 2 লক্ষ। এখন 1 যোগ 0.06, এটা যদি যোগ দিই তাহলে আমাদের কত আসে? তাহলে আসবে 1.06, তার উপরে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 20। এখন আবার আমরা লিখব 2 লক্ষ টাকা, 1 2 3 4 5, 2 লক্ষ লিখে এখন 1.06 পাওয়ারটা আমরা দেখব কত আসে। 1.06 পাওয়ার হচ্ছে 20, 3.2071, তাহলে এটা তো গুণ হয়ে যাবে, আমরা গুণ চিহ্ন দিয়ে দিলাম। 3.2071, বাকিটা আমি ক্যালকুলেটরে রেখে দিলাম, অর্থাৎ পুরোটা আমি বসালাম না, 4টা সংখ্যা বসালাম আর ক্যালকুলেটরের মধ্যে পুরোটা রয়ে গেছে। এখন আমি গুণ দেবো কত দ্বারা? 2 লক্ষ দ্বারা গুণ দেব, পূরণ 2 লক্ষ সমান 6,41,427 সমান 6,41,427 দশমিক সামথিং আসে, আমরা এখানে প্রায় লিখে দিলাম, প্রায়। অর্থাৎ এই ছিল আমাদের আজকের উদ্দীপকের উত্তর। এখন আমরা দুইটাই এফবি বের করলাম, এটা হচ্ছে সরল সুদের নিয়মটা, আর এখানে হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি হারের। এখন প্রশ্ন ছিল যে কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভজনক হবে। আসলে আমরা দেখতেই পাচ্ছি কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভজনক হবে।
তাহলে যখন আমরা এফবি বের করব, এফবির ক্ষেত্রে আমাদের কি বলে যেটা বেশি আমরা সেটাই গ্রহণ করব এফবির ক্ষেত্রে। আর আমরা যখন পিবির মানটা বের করব সেটা উল্টো হয়ে যাবে, যেটা কম। তাহলে এখানে আমরা এফবির মানটা বের করতেছি, সেটা হচ্ছে কত, 4,41,427। অর্থাৎ আমরা যদি খ ব্যাংকে যদি টাকাটা রাখি তাহলে আমাদের লাভ হবে বেশি। তাহলে যুক্তি মানে অঙ্কের যুক্তি অনুসারে আমাদের খ ব্যাংকেই বেছে নেওয়া উচিত। তাহলে আশা করি তোমরা যদি এই অঙ্কটা যদি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের পরবর্তীতে এই ধরনের যত অঙ্ক আছে, আমি এর আগে বলেছিলাম অর্ধবার্ষিক এই জায়গায় ত্রৈবার্ষিক অথবা ত্রৈমাসিক থাকতে পারে, দ্বিবার্ষিক থাকতে পারে, অথবা অর্ধবার্ষিক তো এখানে আছে, অথবা মাসিক থাকতে পারে, পাক্ষিক থাকতে পারে, সাপ্তাহিক থাকতে পারে। জাস্ট এই জায়গাটা শুধু একটু চেঞ্জ হতে পারে। চেঞ্জ হলে আমরা ওই যেটা থাকবে আমরা মাসিক হলে এখানে 12 বসাতাম, আবার এখানেও 12 বসিয়ে দিতাম। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে তোমরা অঙ্কটা যদি বারবার যদি করো তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আর কোনো সমস্যা থাকবে না। আর এটার মতো করে যতগুলো অঙ্ক থাকবে আশা করি তোমরা বাকি অঙ্কগুলো পারবে। পরবর্তী ক্লাসের আবার যখন আরও ক্লাস দিব সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। তোমরা ক্লাসগুলো দেখতে থাকো এবং বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করেই বের হবে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।